আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে আমি বলছিলাম যে ম্যাথের মধ্যে ফার্স্ট পেপারের কয়ের প্রস্তুতি যে কয়ের জন্য আমি টপ 50 কোশ্চেন রাখছিলাম, ঠিক সেভাবে আমি ম্যাথ সেকেন্ড পেপারের জন্য টপ 50 প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি। তো আমাদের টপ 50-র এই সিকিউর কয়ের ক্লাসটা আশা করব যে যারা এই ক্লাসটা করবে তাদের আর ম্যাথ সেকেন্ড পেপারের কোনো ক নিয়ে আর সংশয় থাকবে না। সে ম্যাথ তোমরা যারা যারা ফার্স্ট পেপারটা করছো তোমরা হয়তোবা যারা অলরেডি করছো তোমরা হয়তোবা ফিল করতে পারো যে তোমার কয়ের প্রস্তুতি নিয়ে আর কোনো দুশ্চিন্তা নাই যদি তুমি এই 50টা প্রশ্ন আমার সাথে লিখে লিখে করতে পারো এবং ক্লাসটা যদি ভালো মতো বুঝে করো তাহলে আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তো আমরা এখানে যে চ্যাপ্টারগুলো আছে আমি একটু চ্যাপ্টারগুলো একটু সাইড দিয়ে লিখি। দেখো আমাদের চ্যাপ্টারগুলোর মধ্যে আছে জটিল সংখ্যা, আমরা সবগুলো চ্যাপ্টারের কয়ের প্রস্তুতি একসাথে নিব। তারপরে আছে কি আমাদের চ্যাপ্টারের নাম আছে বহুপদী। তারপরে আছে কি, তারপরে আছে আমাদের হলো যে কণিক আছে। তারপরে আছে কি, তারপর আছে বিপরীত ত্রিকোণমিতি। তারপর আছে কি, তারপর আছে বিপরীত ত্রিকোণমিতি। তারপর আছে কি, তারপর আছে অন্তরীকরণ, সরি কি বলি, স্থিতিবিদ্যা আর আছে লাস্টে আছে গতিবিদ্যা, মানে মাথা গেছে, অন্তরীকরণ বলতেছি। ওকে, এই হলো আমাদের কি, এই হলো আমাদের 6টা চ্যাপ্টার। তো ইনশাল্লাহ 6টা চ্যাপ্টার থেকে আমরা 50টা প্রশ্ন রাখছি। তো দেরি না করে আমরা চলো শুরু করি, ঠিক আছে? প্রথম জটিল সংখ্যা চ্যাপ্টারটা থেকে প্রথম প্রশ্ন আমাদের বলতেছে যে 3+4i কে পোলার আকারে প্রকাশ করতে। আচ্ছা, আগে আমাদেরকে এইটা জানা লাগবে যে এইটা আগে আমাকে এনশিওর করা লাগবে যে পোলার আকার বলতে গেলে কি বোঝায়। পোলার আকারে বলতে গেলে বোঝায় যে তোমাকে এইভাবে প্রকাশ করা লাগবে। পোলার আকার বলতে গেলে এইটা বোঝায় যে এইভাবে প্রকাশ করা লাগবে, আর cos থিটার প্লাস আই সাইন থিটার, এইভাবে তোমাকে বলতেছে পোলার আকারে প্রকাশ করতে। তো পোলার আকারে প্রকাশ করার জন্য এই আরটা লাগতেছে। আরটা কি? আরটা হলো মডুলাস। আরটা কি? আরটা হলো মডুলাস। আর এখানে থিটারটা লাগবে। থিটারটা কি? থিটারটা হলো আর্গুমেন্ট। তাহলে আমার আর্গুমেন্ট এবং মডুলাস এবং আর্গুমেন্টের মানটা বের করতে পারলে আমার মোটামুটি কাজ কমপ্লিট। আর মডুলাস বলতে গেলে আমরা আবার কি বুঝি দেখো তো, আর ইকুয়াল টু আমরা জানি √x² + y²। এখানে এক্সটা হলো বাস্তব পার্ট, এক্সটা হলো বাস্তব পার্ট, আর ওয়াইটা হলো কাল্পনিক পার্টের সহগ, কাল্পনিক পার্টের সহগ। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা শুরু করে দেই। এখানের মধ্যে আগে আর মানে কি √x² + y²। x মানে কি বাস্তব পার্টের মানটা, সেটা কত 3²। আর কাল্পনিক পার্টের সহগের মানটা কত 4, মানে 4²। তার মানে এটা করলে কি আসবে, √25 মানে আসবে কত 5, কত আসবে 5। ঠিক আছে, এবার দেখো থিটারের মানটা। তো আমরা জানি যে থিটার ইকুয়াল টু কি tan ইনভার্স y/x, তাই কিনা? y বলতে গেলে কি বোঝায়, এখানের মধ্যে কি আছে দেখো তো, এখানের মধ্যে আমার কি আছে tan ইনভার্স y বলতে গেলে আমার কাল্পনিক পার্টের সহগটা কত আছে দেখো, y বলতে গেলে কাল্পনিক পার্টের সহগের মান মানে 4, আর x বলতে গেলে আছে 3। তো এটা যেহেতু মান আমাদের ডিরেক্ট আমরা জানি না, তার মানে এইভাবে রেখে দিব। তাহলে এইভাবে রেখে দিলে আমার পোলার আকারে কিভাবে প্রকাশ করব দেখো, পোলার আকার সেটা প্রকাশ করব কিভাবে, আর মানে কত 5 cos, আমরা কি করব থিটারটা কিভাবে বসাবো tan ইনভার্স 4/3, আর আমরা কি করব দেখো, আমরা কি করব প্লাস আই সাইন tan ইনভার্স 4/3। এই হলো আমাদের কি, এই হলো আমাদের পোলার আকারে প্রকাশ। তো আশা করি যে এটা করতে পারবা। আর তোমরা আবার এটা করতে যাও না যে এটার মান বসাই দিয়ে cos থিটারের মান বসাই দিয়ে থিটারের মানটা তোমার হলো যে সামথিং ধরো এইটুকুর মান ধরো আসলো 5, তারপর এটা ক্যালকুলেশন করে 30 বানাই দিও, এরকম করতে যাবে না। পোলার আকার মানে এইভাবে তোমাকে এইরকম আকারে রাখা লাগবে, ঠিক আছে? তুমি সর্বোচ্চ চাইলে এই থিটারের মানটা বের করতে পারো, তারপর আবার কিন্তু এই কজের সাথে থিটার রেখে দিবা, ক্যালকুলেশন করবা না, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে আসি আমরা এখানের মধ্যে বলতেছি কি a+ib আকারে প্রকাশ করতে। এই a+ib হলো জটিল সংখ্যার আদর্শ রূপ। কি বলতো, জটিল সংখ্যার আদর্শ রূপ, যেটাকে আমরা প্রকাশ করি কি z = x + iy। ওকে, তো এখন এইভাবে যখন আমাদের এরকম থাকে ভগ্নাংশ আকারে a+ib আকারে প্রকাশ করতে বলে, সবসময় মনে রাখবা হরের কি বললাম, হরের কি মনে রাখবা, হরের অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ। হরের অনুবন্ধীকে 4 + 4i, এটা দিয়ে লবকে এবং হরকে গুণ মানে 4 + 4i। তাহলে এটা হলে থাকতেছে কত, নিচে থাকতেছে a² আর নিচে থাকতেছে b²।
মাইনাস বি স্কোয়ার। আর এখানে থাকতেছে কি 4 দুগুণে 8, আর এখানে থাকতেছে এইটাই, আর এখানে থাকতেছে কি -12i, আর এখানে থাকতেছে কি -12i স্কোয়ার। আই স্কোয়ারের মান কত? -1, মাইনাসে মাইনাসে কত? +12। তার মানে 8 প্লাস 8i থেকে দেখো 8i থেকে 12i বাদ দিলে কত থাকে? -4i। আর এখানে আই স্কোয়ার মানে কত? -1, মাইনাসে মাইনাসে +12। আর এখানে থাকতেছে কত? 16, আর এখানে থাকতেছে -16 আই স্কোয়ার। আই স্কোয়ার মান কত? -1, মাইনাসে মাইনাসে +60। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে কত? 20 -4i, আর থাকতেছে 32। তাহলে 20/32 -4/32i। এটা কাটাকাটি করলে থাকতেছে কত? দেখো 4 দিয়ে করলে 5/8 -1/8 -1/8। এই যে দেখো, তাহলে আমরা এখানে a প্লাস আইবি আকারে প্রকাশ করে ফেলছি। তার মানে a প্লাস আইবি ভাবে দেখাই দিবা। ঠিক আছে, ইকুয়াল টু এটা দিয়ে আমরা প্রকাশ করছি। এই হলো আমাদের সেকেন্ড কোশ্চেন। চলো আমরা থার্ড প্রশ্নে যাই। বলতেছে যে এটার আর্গুমেন্টের মান বের করতে। তো এটার আর্গুমেন্টের জন্য আমরা এই আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা কি শিখছিলাম? তোমরা যারা যারা আমার জটিল সংখ্যা আমাদের টপ 30 সিকিউ সিরিজ আমি এটা ক্লাস নিছিলাম, জটিল সংখ্যার ক্লাসটা করছো তোমরা হয়তো বা জানো যে দেখো আমরা কিভাবে করছিলাম যে আমার এটা কোন চতুর্ভাগে আছে ওইটা দেখা লাগবে। তো প্রথম চতুর্ভাগের জন্য আমরা কি শিখছিলাম বলো তো? প্রথম চতুর্ভাগের জন্য আমরা শিখছিলাম আর্গুমেন্ট থিটার ইকুয়াল টু tan ইনভার্স y/x। অলওয়েজ y এবং x এর মান পজিটিভ নেওয়া লাগবে। কেন? এগুলা এখন বিস্তারিত বলতে গেলে তো অনেক টাইম লেগে যাবে, জাস্ট তোমরা একটু দেখো পাই মাইনাস tan ইনভার্স y/x। ঠিক আছে, আর এখান থেকে কি করবা? থিটার ইকুয়াল টু -পাই প্লাস tan ইনভার্স y/x। আর এটা কি হবে? এটা হবে তোমার হলো যে থিটার ইকুয়াল টু -tan ইনভার্স y/x। এটা হলো চারটা চতুর্ভাগের জন্য মাইনাস। দেখো এখানে আবার মাইনাস দিতে ভুলো না, মাইনাস। ঠিক আছে, এটা হলো চারটা চতুর্ভাগের জন্য। এখন তোমাকে দেখা লাগবে যে এটা কোন চতুর্ভাগে পড়তেছে। দেখো তো -1 -√3i মানে এই চতুর্ভাগে পড়তেছে। এটা কোন চতুর্ভাগ? এটা থার্ড চতুর্ভাগ। থার্ড চতুর্ভাগের জন্য আমার আর্গুমেন্ট কি? থিটার ইকুয়াল টু -পাই প্লাস tan ইনভার্স y এর মানটা কত আছে? √3। মাইনাস নেওয়া যাবে না, শুধু প্লাসটা নিব। x এর মানটা কত আছে? 1। কেন জানো? কারণ হলো যে আমরা যখন এই যে চতুর্ভাগটা নির্ণয় করে ফেলি তখন আমরা চিহ্নের হিসাবটা কাউন্ট করে ফেলছি। তার মানে -পাই প্লাস tan ইনভার্স √3। tan ইনভার্স √3 মান কত? পাই/3 -পাই প্লাস পাই/3। তাহলে এখানে আসতেছে কত? -3পাই প্লাস পাই, মানে আসতেছে কত? -2পাই/3। এটাই হলো অ্যান্সার। বুঝতে পারছো? আর্গুমেন্টের মান -2পাই/3। এরপর আসো আই এর বর্গমূল। আই এর বর্গমূলটা কিভাবে করে? আমরা হয়তো বা জানি যে বর্গমূলের ক্ষেত্রে আমরা নর্মাল একটা সূত্র দিয়ে অনেক প্রসিডিউর করে আমি শিখেছিলাম তোমাদেরকে, যারা আমার ওই যে টপ 30 সিকিউ সিরিজের ক্লাসটা করছো। কিন্তু এখানের মধ্যে মনে রাখবা যে যেহেতু আই, তার মানে আমরা কি করব? আমরা এই আইকে আমরা দেখো আই এর বর্গমূল মানে √i বলতেছে এটা বের করতে। তাহলে আমরা একটা কাজ করি, √i দিয়ে তো আমরা কোনো সূত্রে ভাঙাতে পারবো না। কিসের সূত্র? দেখো আমি যদি এখানে √2 আনি তাহলে এটাকে √2 দিয়ে আমি ব্যালেন্স করা লাগবে, তাই কিনা? তাই তো। এই যে এখন কেন √2 আনলাম সেটা দেখো ভাইয়া, এটা হলে কি 2i হবে, তাই না? এই 2iটা কেন হয় জানো? আমি ধরো এইখানের মধ্যে 2i রাখলে 2i × 1, আর এখানের মধ্যে কিছু নাই মানে একটা 1 আছে, তো +1, আর এটা 1 এক্সট্রা করে আনলে একটা -1 দেওয়া লাগবে, তাই কিনা? তাহলে এটা একটা কিসের সূত্রে রূপান্তর হয়ে যাবে? কেমন সূত্র একটু দেখাই তোমাকে। তাহলে 1/√2 এটা লেখা যায় যে 1 আর -1 ব্যালেন্স করার জন্য, আজ মাঝখানে হয়েছে 2i, তাই কিনা? এই যে -1 এর পরিবর্তে তুমি লিখতে পারো কি জানো? i স্কয়ার। এটা হলো টেকনিক, ঠিক আছে? i স্কয়ার, i প্লাস i স্কয়ার, কারণ i স্কয়ারের মান কত? -1। তার মানে এটা করলে তুমি দেখো এটা কিসের সূত্র? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র? 1 প্লাস i হোল স্কয়ারের সূত্র। তার মানে তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো যে 1 স্কয়ার প্লাস 2 × 1 × i প্লাস i স্কয়ার। এটা কিসের সূত্র? এটা হলো √1 প্লাস i হোল স্কয়ারের সূত্র। যদি এটা √1 প্লাস i হোল স্কয়ারের সূত্র হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এটা কি হবে বলো তো? এখান থেকে √r স্কয়ার কাটাকাটি গেলে একটা প্লাস মাইনাস আসবে, +-1/√2 1 প্লাস i। এটাই হলো অ্যান্সার, 1 প্লাস i। ঠিক আছে, তো আশা করি এইটুকু বুঝতে পারার কথা। তার মানে যদি -i হইতো তাহলে কি করতা? এখানে -2i দিতা, আর -2i তার মানে সূত্র হইতো 1 - i, তার মানে 1 - i হোল স্কয়ারের সূত্র হইতো। বুঝতে পারছো? আর যদি শুধু i থাকতো তখন তো এইভাবে, আর যদি শুধু 2i থাকতো তাহলে আর √2 আনা লাগতো না।
2i দিয়ে করলে জাস্ট হইতো কি প্লাস মাইনাস 1 প্লাস আই 2i এর ক্ষেত্রে, আর মাইনাস 2i এর ক্ষেত্রে কি হইতো প্লাস মাইনাস 1 মাইনাস আই, বুঝতে পারছো? আর মাইনাস রুট আই এর ক্ষেত্রে কি হইছে, মাইনাস আই এর ক্ষেত্রে হবে প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই। আশা করি বুঝতে পারছো এই জিনিসগুলো, ঠিক আছে? এই চারটা জিনিস একটু মাথায় রাখবা, তাহলে তোমাদের জন্য অনেকটা হেল্প হবে, ঠিক আছে? অনেকটা হেল্প হবে। তো অনেক সময় কি করে এগুলো এমসিকিউ তো দিয়ে দেয়। তো এরপরে আসো এইখানে বলতেছে যে ওমেগা। আচ্ছা, ওমেগা বলতে গেলে আমরা জানি যে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, তাই কিনা? তো এই -√3 এইটা থাকা আর √3i একই কথা। তো তোমাকে এখানে কিসের মান বলছে, বলতেছে যে এইটা √2⁷, এইটা মানে এই উপরেরটা। তো এই উপরেরটার জন্য তুমি কি করবা, -1 প্লাস √3i কে 2 ওমেগা লিখতে পারো। আর ওমেগা স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারো, দেখো -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2, এটা হলো ওমেগা স্কোয়ারের সূত্র মান। তা এইটা এই উপরেরটা কি, এই উপরেরটা, তার মানে এখানে লিখতে পারো কি -1 মাইনাস √3i, এটা হবে 2 ওমেগা স্কোয়ার। তাহলে এখন শুধু বসাই দাও। তোমাকে কি জানতে চাচ্ছে দেখো, এই যে দেখো এখানে তোমাকে জানতে চাচ্ছে যে ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 7, তাহলে এটা করলে আসবে ওমেগা 7 প্লাস ওমেগা টু দি পাওয়ার 14। তো এরকম যখন 3-এর গুণিতক আকারে বেশি থাকে তখন আমরা 3-এর গুণিতকের পাশাপাশি কিছু একটা দিয়ে ভাঙাই, মানে ওমেগা 6 ইন্টু ওমেগা, আর এটাকে করি ওমেগা 12 ইন্টু ওমেগা স্কোয়ার, ঠিক না? তো এখন এটা কেন করছে, কারণ আমরা জানি যে ওমেগা 3-এর গুণিতকের মান অলওয়েজ কত হয়, 1 হয়। তাহলে এটা করলে আসবে কত, 1 ইন্টু ওমেগা মানে ওমেগা, আর 1 এটা যেহেতু 3-এর গুণিতক 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার। আর আমরা এটা জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত হলো 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত বলো তো, -1। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আসো এরকম একটা ম্যাথ দিছে, ম্যাথটা হয়তো একটু বড় হবে, দেখি বোঝা যাচ্ছে। ওকে, দেখি কিভাবে করে। বলতেছে যে x প্লাস আই ওয়াই ইকুয়াল টু বলতেছে যে √p প্লাস আই কিউ আর আর প্লাস আই এস। খুব ভালো কথা। আমি একটা কাজ করি, আমি উভয় পাশে বর্গ করে দিই, যেহেতু আমরা দেখতেছি রুট আছে, তার মানে বর্গ করে দিলে কি আসতেছে, x স্কোয়ার প্লাস 2x আই ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে আসতেছে p প্লাস আই কিউ আর আসতেছে কি আর প্লাস আই এস, ঠিক আছে? তাহলে এখান থেকে আই স্কোয়ারের মান কত, -1, প্লাসে মাইনাসে কত মাইনাস, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy আই। আর এখান থেকে থাকতেছে কি, দেখো এরকম যখন আমার কি আকার আছে, ভগ্নাংশ আকার আছে, আমি কি বলছিলাম, তুমি এটার অনুবন্ধী দিয়ে গুণ করে দিবা। তাহলে অনুবন্ধী দিয়ে গুণ করলে আর প্লাস আই এস ইন্টু আর মাইনাস আই এস, আর এখানে হবে পি প্লাস আই কিউ আর হবে আর মাইনাস আই এস। তাহলে এটা দিয়ে গুণ করলে দেখো কি আসতেছে, এখান থেকে তুমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখান থেকে পাচ্ছ প্লাস 2xy আই। তো এখান থেকে দেখো এটা করলে আসবে আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার নিচে, আর উপরে আসতেছে পি আর তারপরে আসতেছে মাইনাস পিএসআই, উপরে আসতেছে প্লাস কিউ আর আই, আর উপরে আসতেছে মাইনাস আই স্কোয়ার কিউএস। তাহলে এটা করলে যেটা আসতেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy আই। কোন একটা বোর্ডে এটা মানে কঠিন প্রশ্ন হয়ে গেছে একটু বেশি। তো এটার ক্ষেত্রে কি হবে, আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, কয়ের জন্য কয়ের হিসাবে। তো এখানে আই স্কোয়ার মানে কত, -1, মাইনাস মাইনাস কত প্লাস, ঠিক আছে? তার মানে প্লাস কিউএস, ঠিক আছে? তার মানে পি আর প্লাস কিউএস একসাথে লিখলাম। আর এখান থেকে একটা আই কমন নিলে কিউ আর মাইনাস পিএস, কিউ আর মাইনাস পিএস আই লিখলাম একসাথে। তাহলে এইটাকে তুমি চাইলে যদি এই জায়গায় তুমি যদি এইটা করতে চাও যে মানে বাস্তব পার্টটাকে আলাদা করতে চাও, তাহলে মানটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানটা কি হবে, এইটুকু হবে। কি হবে, এইটুকু। তার মানে সেটা কত, পি আর প্লাস কিউএস তারপরে কি আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, আর 2xy এর মানটা কি হবে, এইটুকু হবে, এইটুকু মানে আইটা বাদে। তার মানে হবে কি কিউ আর মাইনাস পিএস ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। এখন দেখো, এখন তোমাকে কি জানতে চাচ্ছে, দেখো এখন তোমাকে কিসের মান বের করতে বলছে, a প্লাস বি হোল স্কোয়ারের মান। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের মানটা কি বলতো, এখানে আমি একটু দেখাই তোমাদেরকে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাই কিনা? তাই। এখানে দেখো এইটাকে তুমি কি, এটার মানটা তুমি জানো, এই যে এটা, সেটা কত,
পি আর প্লাস কিউ এস আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এইখানে তুমি কি কি জানো দেখো, এইখানে তুমি জানো যেটা সেটা হলো যে এই 2xy হোল স্কোয়ারের সূত্র এটা জানো, তাই কিনা? 2xy হোল স্কোয়ারের সূত্র মানে হলো এইটা যে কিউ আর মাইনাস পি এস আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার হোল স্কোয়ার, তাই কিনা? তাই তো, তাই তো। এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। যদি এইটা হয় তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেশন করে দেখবা যে তুমি ডিরেক্ট এরকম এরকম এই লাইনটা লিখে দেওয়া উচিত, কারণ এত বড় ক্যালকুলেশন, দেখো এত বড় ক্যালকুলেশন করলে লাস্টে দিবে এই লাইনটা আসবে। তো আমি ক্যালকুলেশন পার্টটা স্কিপ করলাম যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। প্রসিডিউরটা কেমন আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে এরকম প্রশ্ন আসলে কখনো উচিত না যে প্রথমে অ্যান্সার করে দেওয়া, এইটা খ গ দিয়ে শুরু করা উচিত, ঠিক আছে? ওকে, এটা বলছে কি 1 + 2i কে আর্গন চিত্রে প্রকাশ করতে। আর্গন চিত্র মানে হলো যে সংখ্যা রেখায় প্রকাশ করা। তো এখানে 1 বলতে গেলে বাস্তব পার্ট, আমরা জানি যে x অক্ষ বরাবর সবসময় থাকে বাস্তব পার্ট, y অক্ষ বরাবর সবসময় থাকে কাল্পনিক পার্ট। তার মানে 1 ঘর মানে বাস্তব, আর বলতেছে 2i মানে 1 2 মানে এইখানে যেহেতু প্লাস 2i, তার মানে এই বিন্দুটা কত 1, 2। আশা করি বুঝতে পারছো। অনেক সময় তুমি এইভাবে দেখাই দিতে পারো, ঠিক আছে? ওকে ওকে, এরপরে আসো আমরা সেকেন্ড চ্যাপ্টার বহুপদী এবং বহুপদীর সমীকরণে চলে যাই। বহুপদী এবং বহুপদীর সমীকরণ থেকে প্রথম প্রশ্ন বলতেছে যে মূলের প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা, মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদের যেটা করা লাগে নিচ্ছকের মানটা বের করা লাগে। তো নিচ্ছকের আবার বিভিন্ন শর্ত আছে। তো নিচ্ছকের কি আছে? বিভিন্ন শর্ত আছে। কেমন শর্ত? যদি ধরো নিচ্ছকের মান শূন্যের চাইতে বড় হয় তখন কি হয়? মূলগুলো কি হয়? মূলগুলো বাস্তব ও সমান হয়। মূলগুলো বাস্তব এবং সমান হবে। যদি ভাইয়া নিচ্ছকের মান শূন্যের ছোট হয় তখন মূলগুলো কি হয়? মূলগুলো অবাস্তব। এখানে সমান কেন লিখছে? এটা হবে অসমান। অসমান, দেখো তাড়াহুড়ো ভুল করতেছে। মূলগুলো অবাস্তব এবং কি বা জটিল, এবং কি হবে? জটিল এবং অসমান হবে। আর d = 0 হলে কি হবে? মূলগুলো বাস্তব ও সমান হবে। মূলগুলো বাস্তব ও সমান হবে, সমান হবে। আশা করি বুঝতে পারছো। এখন আসো এটার ক্ষেত্রে আমরা দেখব যে আসলে ডি বলতে গেলে মানে নিচ্ছকের মানটা কত হয়, তখন আমরা প্রকৃতি বলতে পারবো। এখন বি বলতে গেলে বোঝায় এক্স এর সহগ, এ বলতে গেলে বোঝায় এক্স স্কোয়ারের সহগ, আর সি বলতে গেলে বোঝায় ধ্রুবক, ঠিক আছে? তাহলে এখান থেকে বসাই দেই যে ডি মানে বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? বি স্কোয়ার মাইনাস 4ac। বি বলতে গেলে এক্স এর সহগ মানে -4 হোল স্কোয়ার, -4 এ মানে এক্স স্কোয়ারের সহগ, সি মানে 1, তার মানে 16 - 12 মানে হলো 4। তার মানে এই 4টা কি বলতো? এটা 0 চাইতে বড়। 0 চাইতে বড় হলে কি হবে? মূলগুলো বাস্তব ও অসমান হবে। নেক্সট কোশ্চেনে আসি। বলতেছে মূলগুলো বাস্তব হলে কে এর মান কত? মূলগুলো বাস্তব হলে একটু আগে দেখাইছিলাম যে সেটা কি হবে বলতো ভাইয়া? মূলগুলো বাস্তব হলে এখানে মেবি একটু প্রশ্নের মনে হয় একটু আছে, আরেকটা শর্ত দেওয়া লাগতো। কারণ তোমরা দেখো আমরা কিন্তু মূলগুলো বাস্তব হলে আমরা কি কি জানি দেখো, ডি এর মান শূন্যের চাইতেও বড়, আবার ডি = 0 জানি। হয়তো এখানে বাস্তব ও সমান বোঝাচ্ছে। বাস্তব ও সমান বোঝালে ডি = কি হবে? 0 হবে। মানে বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 -1 হোল স্কোয়ার মানে 1 -4 1, আর সি এর মান কে = 0। তার মানে 4k = 1, তাহলে কে হবে কত? 1/4। এটাই জানতে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হবে কি? বাস্তব এবং সমান হল, ঠিক আছে? ওকে, এবার আসো ভাইয়া বলতেছে যে এরকম একটা ইকুয়েশন, একটা মূল অপরটি 3 গুণ হলে যদি একটা মূল হয় আলফা, অপর মূলটা হবে 3α। তাহলে তুমি আমাকে দেখো, আমি যদি আলফা প্লাস 3α যোগ করি, মূলদ্বয়ের যোগফল যোগ করি, তাহলে কি আসবে? মাইনাস বি এক্স, এখানে এক্স হবে, এখানে এক্স হবে। এক্স এর সহগটা কত আছে দেখো তো ভাইয়া? এক্স এর সহগটা আছে -m, আর এক্স স্কোয়ারের সহগ আছে 3, আর আলফা ইন্টু 3α, কারণ আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল = -b/a, আর মূলদ্বয়ের গুণফল = c/a, মানে ধ্রুবক বাই 4/3, তাই কিনা? তাই তো। তাহলে এটা করলে তুমি দেখো এখান থেকে আমরা কিসের মান বের করে নিতে পারি? আলফার মানটা বের করে নিতে পারি। তাহলে এখান থেকে 4α = আসতেছে কত? m/3, আর আলফা = আসতেছে কত দেখো তো ভাইয়া? m/12। তো আলফার মানটা এখানে বসাই দাও। 3α = বলতেছে 4/3,
আর এখানে 3 আলফা স্কোয়ার মানে 3 আলফার মানটা কত m স্কোয়ার বাই 144 ইকুয়াল টু 4/3, তাই কি না? তাই এই 3টাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে কি হয়ে যাবে? তাহলে ও গুণ হয়ে যাবে, তাই কি না বলো তো ভাইয়া? ও গুণ হয়ে যাবে, 3টা সরি ভাগ হয়ে যাবে, তার মানে m স্কোয়ার বাই 144 আর এটা হবে 4/9, আর m স্কোয়ার ইকুয়াল টু কি হবে? m স্কোয়ার হবে 4/9 ইন্টু 144, তাহলে এটা করলে আসবে কত? 9 একে 9, 9 একে 9 আর আসবে 54, 6 4 16 64, মানে m স্কোয়ার ইকুয়াল টু 64 হলে m ইকুয়াল টু +-8। আশা করি বুঝতে পারছো। তার মানে m এর মান কত হবে? +-8 হবে। কিভাবে করছি? মূলদয়ের যোগফল বের করলাম, মূলদয়ের গুণফল বের করলাম, তারপরে আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? তো আশা করি যে খুব বেশি কঠিন না, যদি আমার কথাগুলো বুঝতে পারো ভালো মতো সব কিছু করতে পারবা। এখানে বলছে যে মূলদয় a এবং b হলে, মূলদয় কি বলছে? a এবং b, তাহলে আগে এদের যোগফল বের করো, a প্লাস b ইকুয়াল টু কত হবে দেখো তো? -5/1 মানে 5 -5, আর মূলদয়ের গুণফল কি হবে? 3/1 মানে 3, ঠিক আছে? এবার বলতেছে 1/b -1/a, এটা মানে কি কত জানো? ab a মাইনাস b। এখন তুমি জানো a প্লাস b এর মান, তাহলে আগে a মাইনাস b এর মান বের করা লাগবে, একটু বড়, তাই না? a মাইনাস b স্কোয়ার মানে কি? আমরা জানি যে অনুসিদ্ধান্তের সূত্র a প্লাস b স্কোয়ার মাইনাস 4ab, তাহলে a প্লাস b স্কোয়ার মানে কত? 25 -4 × 3 মানে 12 মানে কত? 13, তার মানে a মাইনাস b এর মান আসছে কত? সরি, a মাইনাস b স্কোয়ারের মান আসছে কত? 13, তাহলে a মাইনাস b ইকুয়াল টু কত হবে? √13, তার মানে √13/3, এটাই হলো অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমার আসলে গলার এই সাইডে ব্যথা, তো তার জন্য বেশি কথা বলতে পারতেছি না। এবার আসো, একটা মূল বলতেছে -8 হলে, ধরো এখানের একটা মূল হয়েছে আলফা আর একটা মূল হয়েছে -8, তাহলে তাদের যোগফল বের করো। আলফা -8 যোগফল হবে -b/a, b মানে কি? x এর সহগ মানে 7, আর a মানে হলো 1, তার মানে এখানে আসতেছে আলফা -8 ইকুয়াল টু -7, তাহলে আলফা ইকুয়াল টু কি হবে? -7 + 8, তার মানে আলফা ইকুয়াল টু কি হবে? 1। অপর মূলটা কত হবে? অপর মূলটা হলো 1, সুতরাং এভাবে লিখে দিবা, সুতরাং অপর মূলটি 1। আশা করি বুঝতে পারছো। এবার আসো, বলতেছে যে একটি সমীকরণ নির্ণয় করো যার একটি মূল এটা। তো এই মূলটা আসলে কি মূল জানো? এই মূলটা আসলে জটিল মূল। জটিল মূল হলে সবসময় মনে রাখবা যে এখানে আগে তুমি কি করতে হবে বলো তো ভাইয়া? এইটার ক্ষেত্রে কি করতে হবে? তুমি জাস্ট এই মূলটা যেটা আছে এটার ক্ষেত্রে আগে তোমাকে যেই কাজটা করা লাগবে সেটা হলো যে তুমি এটা ইয়াটা বের করে ফেলো, যে 2 প্লাস দেখো 2 - 3i আর 2 + 3i ইন্টু 2 - 3i, এটা দিয়ে অনুবন্ধী দিয়ে মূলটাকে তোমরা জটিল মূলটাকে সুন্দর করে বানাও। তাহলে কি আসে? 2 - 3i, আর এটার নিচে আসে কি? 4 - 9i স্কোয়ার। আই স্কোয়ার মান কত? -1, -1 আছে প্লাস, মানে 2 - 3i ইকুয়াল টু কত? /13। তাহলে এটাকে কি লেখা যায়? 2/13 - 3/13i, তাই কিনা? তো সবসময় মনে রাখবা যে জটিল মূলের ক্ষেত্রে, সবসময় জটিল মূলের ক্ষেত্রে মনে রাখবা যে লেখো এটা, একটি মূল যদি জটিল হয়, একটি মূল জটিল হলে অপর মূলটি তার অনুবন্ধী হবে। কি হবে? অপর মূলটি তার অনুবন্ধী হবে, অনুবন্ধী হবে। তাহলে এইখানের মধ্যে আমাকে বলো, এই মূলটা যদি জটিল হয় তার অপর মূলটা কি হবে দেখো তো? অপর মূলটা হবে, মানে আরেকটা মূল হবে, অপর মূল হবে, তুমি বলো এখানে কত হবে? 2/13 + 3/13i। অনুবন্ধীটা জাস্ট কাল্পনিক পার্টের আগে যে চিহ্নটা থাকে ওইটা চেঞ্জ করে ফেলবা, প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে কি? প্লাস হবে। জাস্ট এইটুকু তোমরা কি করে ফেলবে বলো তো? চেঞ্জ করে ফেলবা, ঠিক আছে? ওকে, যদি এইটুকু চেঞ্জ করে ফেলো তাহলে মনে রাখবা যে মূল যখন দুইটা পেয়ে যাবা, সমীকরণের সূত্রটা কি? সমীকরণের নির্ণয়ের জন্য মনে রাখবা যে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, এটাকে তুমি কি করবা? x দিয়ে গুণ করবা, প্লাস মূলদ্বয়ের গুণফল, প্লাস কি? প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে 0। এটা হলো কি? এটা হলো সমীকরণ নির্ণয়ের আমাদের সূত্র, ঠিক আছে? তো এইখানের মধ্যে বুঝতে পারতেছো মূলদ্বয়ের যোগফল একটা আগে বের করে নিয়ে আসবো। এই যে দেখো মূলদ্বয়ের যোগফল বের করি, সেটা কত আছে? 2 + 13, 2/13
প্লাস কত আছে দেখো তো, প্লাস কত আছে, প্লাস 3/39, 3/39 প্লাস 2/13 মাইনাস 3/39। এটা আর এটা কাটাকাটি গেলে থাকতেছে কত, 4/13। আর এদের গুণফলটা দেখো, 2 দেখো 2/13 প্লাস 3/39 ইন্টু এটা নিচে 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 নিচে, ঠিক আছে নিচে না, হ্যাঁ নিচে, এই না এই ঠিক আছে, মানে এখানে দেখো 3i/13, ঠিক আছে। আর আরেকটা কি আছে দেখো, আরেকটা আছে যে 2/13 মাইনাস 3i/13। তো এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি, 2/13 মানে a স্কোয়ার মাইনাস 3i/13 হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি 4/9 মাইনাস দেখো 3i স্কোয়ার মানে i স্কোয়ার মান কত -1, মাইনাস মাইনাসে কত প্লাস 9/169, তাই কি না? তাই এখন এইটা ক্যালকুলেটর ক্লিক করলে যেইটুকু মান আসবে সেটা তুমি যোগফলের মান গুণফলের মান বসাই দিবা, ঠিক আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারার কথা। এইটা করে এইটুকু করে তুমি এখানে বসাই দিবে এইটুকু, আর এখানে বসাই দিবে এইটুকু, তাহলেই হয়ে যাবে। আশা করি এইটুকু বুঝতে পারার কথা, ঠিক আছে, এইটুকু বুঝতে পারার কথা। ওকে, এবার আসো এখানে কি বলতেছে যে মূল দুটি গণিক বিপরীত হলে এম এর মান কত, ঠিক আছে। এই গণিক বিপরীত এই কনসেপ্টটা না তোমাদের সাথে কানেক্ট করা উচিত না, মানে তোমাদের বইয়ের মধ্যে এই মানে কনসেপ্ট হয়তোবা আমরা নর্মালি বলতে পারি আছে, এটা মেবি অনেক আগের একটা প্রশ্ন থেকে কটা তুলে দিচ্ছে, ঠিক আছে, যার কারণে তুমি চাইলে এই প্রশ্নটা স্কিপ করতে পারো, হয়তোবা কনসেপ্টটা একটু ভিন্ন থাকবে, বাট আমরা যেই ধারায় করতেছি ওই ধারার বাইরে যাওয়া লাগবে, ঠিক আছে। ওকে, এবার আসো এখানে আসো, বলতেছে যে মূলগুলো যদি এ এবং বি হয় তাহলে তাদের যোগফলটাকে বের করি, এ প্লাস বি ইকুয়াল টু কি হবে, এই টাইপের ম্যাথ আগেও করাইছিলাম, -2/1 তার মানে হলো 2, আর মূলদের গুণফল হবে -3/1 মানে -3। আর তুমি a মাইনাস বি এর মান জানতে চাচ্ছ, a মাইনাস বি স্কোয়ার মানে কি হবে, a প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, a প্লাস বি মানে কত 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু -3, তার মানে 4 প্লাস এখানে কত হবে 3 4 12, তার মানে a মাইনাস বি ইকুয়াল টু কত হবে √16 মানে হবে 4। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আসো আমরা থার্ড যেই আমাদের আজকের চ্যাপ্টারটা সেটা হলো কণিক। তো কণিকে তোমরা হয়তোবা বহুপদী কণিক তোমরা হয়তোবা আমার আজকে আমি সকালে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম তোমরা হয়তোবা অনেকে দেখে ফেলছো, দেখি কতজন অলরেডি অনেক শিক্ষার্থী দেখে ফেলছে আমার ধারণা। তো ওই ভিডিওটা তোমরা যারা যারা দেখছো তোমরা একটা জিনিস জানো যে আমি 2টা চ্যাপ্টার বলছিলাম যে ভালো মতো তোমাকে পড়ার জন্য, তাই না? তো সেই 2টা চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টার আছে আমি তোমাকে এটাও বলে দিছিলাম যে কোন কোন চ্যাপ্টার পড়ার জন্য তোমাদেরকে, সেটা হলো যে বহুপদী এবং কণিক। তো এই 2টা চ্যাপ্টার ভালো মতো পড়লে তোমার মোটামুটি এখান থেকে তুমি মোটামুটি এইচএসসিতে মানে সেকেন্ড পেপার ইজিলি A+ তুলতে পারবা, ইজিলি, মানে চোখ বন্ধ করে আমি বলে দিছিলাম। তো এই জিনিসটা যারা করতে পারবা তোমাদের আশা করি যার কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। তো অলরেডি মনে হয় 700-র মতো শিক্ষার্থী দেখে ফেলছে, 1 ঘন্টা আগে ভিডিওটা আপলোড দিচ্ছে। তো এই ভিডিওটা তোমরা দেখে আসবা। তো এই কণিকের চ্যাপ্টারটির করটা যখন আমি ভালো মতো করাই দিব, তুমি কয়েকদিন আগে আমি কণিকের ফুল একটা ক্লাস নিয়েছিলাম এবং বহুপদীর উপর একটা ফুল ক্লাস নিয়েছিলাম। তো মোটামুটি এই 2টা ক্লাস ফ্রি রাখা হয়েছিল, মানে টপ 30 সিকিউ সিরিজে। তো এইখানে এই 2টা ক্লাস যারা করবে ভালো মতো তাদের আর কিচ্ছু লাগবে না, আমি বলে দিচ্ছিলাম। তো কোনিকটা যারা করোনি ওই ক্লাসটা করে আসবা, তাহলেই হবে, ঠিক আছে, তাহলেই হবে, আশা করি আর কোনো কিছুতে প্রবলেম হবে না। চলো কথা না বাড়িয়ে দেখি এখানে কি বলতেছে যে এই একটা পরাবৃত্ত আছে, কি আছে, এই একটা পরাবৃত্ত আছে, এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ নির্ণয় করো। তো আমি তোমাদেরকে সবসময় বলছিলাম আগে পরাবৃত্তে দেখবা যে তোমরা ওই ক্লাসটা যারা দেখোনি একটু দেখে আসা লাগবে, নাহলে তোমাদের জন্য রিলেট করতে কষ্ট হবে। কার মাথার উপর স্কোয়ার আছে, এক্স এর, তাহলে সেটাকে এক সাইডে রেখে আর বাকি সবাইকে আমি বলছিলাম অন্য সাইডে নিয়ে যাবা। তারপরে আমি কি বলছিলাম যে এক্স এবং ওয়াই যে কোনো রাশি থাকলে তাদের সহগগুলাকে কি করতে হবে বলতো ভাইয়া, তাদের সহগগুলাকে তোমার মুক্ত করা লাগবে। তার মানে ওয়াই থেকে 4টা অবশ্যই কমন নেওয়া লাগবে, যেহেতু এখানে 4 নাই তাহলে 4 দিয়ে ভাগ করা লাগবে, বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4y মাইনাস হাফ। তো আমি তোমাকে এইটাও বলছিলাম যে অক্ষরেখার সমীকরণ যখন বলে তখন আমি কি টেকনিকটা শিখে দিয়েছিলাম, তোমরা ওই ক্লাসটা খুলে বুঝতে পারবা যে কার মাথায় স্কোয়ার, কার মাথায় স্কোয়ার, স্কোয়ার কার মাথায় স্কোয়ার দেখো তো এক্স এর, তার মানে এটাকে লেখা যায় কি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই মাইনাস হাফ। তার মানে যার মাথায় স্কোয়ার তার ভিতরে যা থাকবে সেটাই অক্ষের সমীকরণ।
তার মানে অক্ষের সমীকরণটা কি হবে দেখো, অক্ষের সমীকরণটা হবে x মাইনাস 0 ইকুয়াল টু 0, মানে x ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছো। এবার আসো পরের প্রশ্নে কি বলছে, বলতেছে যে পরাবৃত্তের শীর্ষবিন্দু। এটা তো দেখেই বলা যায়, দেখো পরাবৃত্তের দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার আর এখানে আছে 4, এখান থেকে মাইনাসটা কমন নাও, কারণ এক্স এর শখটাকে সবসময় মনে রাখবে, মুক্ত রাখা লাগবে। তার মানে মাইনাসটা কমন নিলে দেখো -4 হয়ে যাবে, -4 হয়ে যাবে, আর এক্স চলে আসবে সামনে আর -4টা চলে যাবে, কারণ মাইনাসটা কমন নিলে প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস, মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস। তাহলে আমি বলছিলাম যে এটাকে কি y মাইনাস 0 আর এখানে -4 x মাইনাস 4, তাহলে আমি বলছিলাম মাইনাসের পরে যা থাকবে তাই হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। বলো এখানের মধ্যে কত আছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, x এর পরে আছে 4 বুঝ আর y এর পরে আছে 0 মানে কোটি। আশা করি বুঝতে পারছো। এরপরে বলতেছে যে পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ। সেম ভাবে নিয়মটা কি বলছিলাম যে x মাইনাস 0 হোল স্কয়ার, আগে একটা -8 কমন নাও, y মাইনাস 1, এটা করো, করলাম। তো আমি বললাম যে এটার ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে যার পাওয়ার 1 মানে y এর পাওয়ার 1 তার পেট কাটা যাবে, যেহেতু সেই y এর পেট কাটা যাবে এই দিকেও যাইতে পারে এই দিকেও যাইতে পারে, যেহেতু মাইনাস তার মানে এই দিকে তার পেট কাটা যাবে। সবসময় মনে রাখবা যে এইখানের মধ্যে আমাদের 4a এর মানটা এটা কত, a -8, যেটাকে আমরা নিব মডুলাস আকারে, তাহলে এর মানটা আসবে কত 2। তাহলে মনে রাখবা যে এই শীর্ষবিন্দুটা আছে কত, শীর্ষবিন্দুটা আছে 0,1। তাহলে তুমি মনে রাখবা এই 0,1 থেকে ভিতরে তোমার 2 গজ যাবে আর বাইরে তোমার 2 গজ যাবে। ভিতরে যে 2 গজ যাবে সেটা হলো আমার কি উপকেন্দ্র, তোমরা এগুলো জানো আমি পড়াইছিলাম। আর বাইরে যেটা যাবে সেটাই হলো আমার দ্বিকক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ। তাহলে 0,1 থেকে 2 গজ যদি মানে কি উপরে উঠে তাহলে এটা হয়ে যাবে কি 0,3, আর ভিতরে নামতেছে মানে নিচে নামতেছে তার মানে 0,-1। তার মানে উপকেন্দ্র হচ্ছে এইটা আর নিয়ামক রেখার বিন্দুটা হয়েছে এইটা। মনে রাখবা যেভাবে চিত্র রেখে তারপরে বলবা যে নিয়ামক রেখার সমীকরণ কিসের বলো তো ভাইয়া, নিয়ামক রেখার সমীকরণটা কার সমান্তরাল, নিয়ামক রেখার সমীকরণ x অক্ষের সমান্তরাল। কার অক্ষের, x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল হলে y ইকুয়াল টু কি হবে বলো তো, y ইকুয়াল টু ওই যে 3 লেখা আছে যেটা এটাই হলো নিয়ামক রেখার সমীকরণ। আশা করি বুঝতে পারছো। y - 3 = 0 লিখে দিতে পারো, মানে 3টাকে এই সাইডে নিয়ে আসতে পারো। ওকে, এবার আসো এইখানে কি শিখাইছিলাম যে 3x² + 2y² = 1। এটাকে বলছিলাম যে x² সহগ মুক্ত রাখা লাগবে, যদি এরকম 3 থাকে এটাকে নিচে ভাগ করে দিবে এবার 1/3, তাহলে দেখবে ওটা উপরে গিয়ে গুণ হয়ে যায়। তারপর প্লাস y², এটাকে লিখবা হাফ = 1। এখন বলো তো ভাইয়া উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা মানে কি, ই ইকুয়াল টু আগে কার মানটা কার বড় বলো তো ভাইয়া, এখানে কে বড়, হাফটা বড় না, তার মানে ই ইকুয়াল টু √1 মাইনাস কি হবে a²/b², তাই কিনা। তো এর মানটা এখানে বসাই দাও, √1 মাইনাস এর মানটা কত আসছে দেখো, এর মানটা আসতেছে 1/√3 হোল স্কোয়ার আর 1/√2 হোল স্কোয়ার। তার মানে এটা বসাইলে উপরে আসবে তোমার কত আসবে বলো তো, 1/3 আর 1/2। এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, মেবি 5/6 হবে। ওকে, এবার বলতেছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এইটা না সেম নিয়মের ম্যাথ দেখো, 2x² + 3y² = আছে 1। এটাকে তুমি লিখবা x²/2 + y²/1/3 হলো কত 1। তাহলে এটা করলে দেখো এটাকে কি লেখা যায়, x²/1/√2 হোল স্কোয়ার প্লাস y²/1/√3 হোল স্কোয়ার, তাই কিনা = 1। এখন দেখো ভাইয়া কে বড়, অবশ্যই 1/√2টা বড়, যেহেতু নিচে ছোট মান। তার মানে 1/√2 যদি বড় হয় বা মানে হাফটা বড়, যদি হাফ বড় হয় তাহলে এটার কি বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা কি হবে বলো তো ভাইয়া, এটা কার উপবৃত্তের জন্য, তার মানে 2b²/a। এই b² কে আছে মানে 1/3, 2 × 1/3 আর এর মানটা কি আছে 1/√2, তার মানে √2 উপরে চলে গেলে 2√2/3, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, করতে পারবা। এবার বলছে যে এই কণিকটার উপকেন্দ্রটা নির্ণয় করতে সহজ, দেখো কি বলতেছে 3y² দেখো 15 - 5x²। তুমি একটা কাজ করতে পারো চাইলে, তুমি দেখো 5x²/15 = কত 1 আছে, ঠিক আছে। তো এখান থেকে তুমি যে কাজটা করতে পারো যে এখানে y²/5 - x²/3 কত আছে 1 আছে।
এখন এই যে এইটার ক্ষেত্রে উপকেন্দ্রের জন্য আমরা কিন্তু একটা সূত্র বা আমরা কিন্তু কি জানি বলো তো ভাইয়া, প্লাস মাইনাস এ ই কমা 0, তাই না? তো এর জন্য তোমাকে আগে উৎকেন্দ্রিকতার মানটা বের করা লাগবে, ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এই স্কোয়ার কোনটা হবে বলো তো, উপরেরটা, ছোটটা হবে উপরে আর বিটা হলো নিচে, তার মানে 5, তাই কিনা? তাহলে এটা হলে তুমি এখানের মধ্যে অধিবৃত্তের জন্য কি করবা বলো তো, 5 প্লাস 8/5। আর এখানের মধ্যে যেহেতু এই বি এর পার্টটুকু বড়, তার মানে উপকেন্দ্রটা কি হবে 0, প্লাস মাইনাস বি, তাই কিনা? তাহলে এটা যদি হয় 0, প্লাস মাইনাস বি এর মানটা কত আছে দেখো তো, বি এর মানটা কত আছে, এই যে রুট ওভার 5, আর এখানে আছে কত, রুট ওভার 8 ইন্টু রুট ওভার 5, কাটাকাটি করলে থাকতেছে কত, 0, প্লাস মাইনাস 8। যদি সব ঠিক থাকে তাহলে প্রসিডিউরটা এটাই। ওকে ওকে, এইটা একদম সহজ, কারণ তোমরা অসীম তটের সমীকরণের ক্ষেত্রে তোমরা আমার কণিকের ক্লাসটা করলে আশা করি এই কোশ্চেনগুলোতে কখনো আটকাবা না, কখনো না। চলো তাহলে অসীম তটের সমীকরণটা আমরা বের করে ফেলি। এখানের মধ্যে আমাদের কি আছে দেখো, 25x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার ইকুয়াল টু কত, 400। এটাকে দিয়ে 400কে দিয়ে ভাগ করো, তাহলে 25x স্কোয়ার বাই 400 মাইনাস 16y স্কোয়ার বাই 400 ইকুয়াল টু কত, 1। তার মানে এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়াল টু হলো 1। তো আমরা অসীম তটের সমীকরণ কি জানি, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ এক্স। তাহলে দেখো এটাকে লেখা যায় এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার 1। তাহলে বি দেখাও, প্লাস মাইনাস বি এর মানটা কত আছে, বি এর মানটা আছে 5, এর মানটা আছে কত 4x। তার মানে এটাই হলো তোমার কি অসীম তটের সমীকরণ। এবার আসো এখানে বলতেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, করাই দেওয়ার তো কিচ্ছু না, আশা করি পারবা। প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 1, জাস্ট এখানে নিচে কি এক্স স্কোয়ারকে নিচে 1/5 দিবা, ওয়াই স্কোয়ারকে নিচে 1/4 দিবা, আর যদি এদিকে কিছু থাকতো সেটাকে এই সাইডে পাঠাই দিতা, যেহেতু 1 আছে তার মানে কিছু নাই, 1 লাগবে রাইট হ্যান্ড সাইডে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হিসেবে এটাকে তুমি এইভাবে লিখতে পারো যে এক্স স্কোয়ার বাই 1/√5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 1/2 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কে বড় দেখো তো, এখানের মধ্যে বোঝাই যাচ্ছে যে বড়টা কে, বড়টা কি 1/5 বড় নাকি 1/4 বড়, অবশ্য 1/4 বড়, তার মানে 2a স্কোয়ার বাই বি, এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এর মানটা কত দেখো, এর মানটা হয়েছে 1/5 আর বি এর মানটা কত 1/4। তাহলে এটা করলে কত হবে, 2/5 ইন্টু 4 মানে 8/5 হলো অ্যান্সার। ঠিক আছে, ওকে। এবার বলতেছে এই পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ বের করতে। আগে একটু দেখো যে এই পরাবৃত্তটা কোন দিকে পড়ে। এই পরাবৃত্তটা আমার পড়তেছে y এর মানটা নেগেটিভ, তার মানে এই সাইডে পড়তেছে, তাই কিনা? হ্যাঁ, এই সাইডে পড়লে আমাকে দেখো 4 এর মানটা আছে কত 12, তাহলে এর মানটা হবে কত 3। এই 3 মানটা এই দিকে দেখো এটা কত আছে 0,0, এই দিকে হয় একবার কমবে না হলে এই দিকে একবার বাড়বে, তাহলে এটা হবে 0,3 আর এটা হবে 0,-3। ওকে ওকে, এবার বলতেছি কি পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে। দেখো এইটা যেহেতু ভিতরে সেটা হবে উপকেন্দ্র, আর তার অপোজিটে যেটা থাকবে সেটা হলো নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার সমীকরণটা কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে কি হবে বলো তো ভাইয়া, এক্স অক্ষের সমান্তরাল হলে y ইকুয়াল টু কি হবে 3, এটাই হলো নিয়ামক রেখার সমীকরণ। ওকে, এবার আসো আমরা বিপরীত ত্রিকোণমিতিতে। তো এই ম্যাথগুলো দেখলে আমাদের খুব মনে পড়ে যায় যে আমরা কি করব, বিপরীত বৃত্তীয় ফাংশনের চিত্র অঙ্কন করব। এটারও আমি ক্লাস দিছিলাম, দেখো কিভাবে করবা। টপ 30 সিকিউ সিরিজে যারা আছো তোমরা খুব ভালো মতো জানো যে এটা কি হবে, অতিভুজ বাই ভূমি। অতিভুজ মানে হলো এক্স আর ভূমি মানে হলো 1। তাহলে লম্ব কি হবে বলো তো ভাইয়া, লম্ব হবে √x² - 1। তাহলে এইটা থেকে জাস্ট কনভার্ট করতে থাকি, সাইন কট ইনভার্স, এখানে আছে 10, তাহলে আমার সেক থেকে আমার যাওয়া লাগবে 10 ইনভার্সে, যেহেতু আমরা ফাংশন রিমুভ করব, মানে লম্ব বাই ভূমি মানে √x² - 1/1, এটা কাটাকাটি, তাহলে হচ্ছে কত সাইন কট ইনভার্স √x² - 1 বাই নিচে 1। এবার দেখো এই কটের জন্য আমি আরেকটা চিত্র অঙ্কন করতে পারি। কট মানে কি, ভূমি বাই লম্ব, ভূমির মান কত √x² - 1, লম্বর মান কত 1, অতিভুজের মান কি হবে, এটা যোগফল x² - 1 + 1 মানে বর্গ করে যোগফল, তাহলে কি হবে শুধু x। তাহলে দেখো সাইন, এখানে হবে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, লম্ব কত আছে 1,
অতিভুজ কত আছে সাইন থিটা মানে কি বলো তো ভাইয়া, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ না, হ্যাঁ, তার মানে কি 1/x, তার মানে এটা করলে কত আসবে দেখো, এটা করলে আসবে তোমার এটা কাটাকাটি করলে 1/x, এটাই হলো অ্যান্সার। ওকে ওকে, এরপরে প্রশ্নটা আসো, এইটা তো সেম নিয়ম, এগুলো ভিতরের জন্য একটার জন্য চিত্র অঙ্কন করে ফেলো, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য লম্ব আর ভূমি, এটার জন্য ভূমি বাই লম্ব, তাহলে অতিভুজের মানটা কত হচ্ছে √5 আর √10। তাহলে এখানে আসো, সেক, এখানে সেক ইনভার্স কত হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজের মান কত √5, ভূমির মান কত 1 হোল স্কয়ার, আর এখানে কি হবে কোসেক, ভিতরে কি হবে কোসেক ইনভার্স, কোসেক ইনভার্স মানে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত √10, লম্ব কত 1, তার মানে এটা হোল স্কয়ার। এটা করলে কি আসবে, এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি √5 হোল স্কয়ার প্লাস √10 হোল স্কয়ার, মানে থাকতেছে 5 + 10 মানে 15। দেখো এটাই প্রুভ করতে বলছে, সেটাই প্রুভ করলাম, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেবার শুড। ওকে ওকে, এবার বলতেছে যে এটার মান বের করতে, ওই সেম দেখো একই জিনিস বারবার আসছে, দেখছো সেক, সেক মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত আছে 2, ভূমি কত আছে √3, তাহলে এখানে বলো লম্বর মানটা কত হবে, লম্বর মানটা হবে √4 - 3 মানে হলো 1। তাহলে এখান থেকে কি হবে দেখো, সাইন কজ ইনভার্স টেন ইনভার্স মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত আছে 1/√3, তাহলে এটা হয়ে যাবে কত সাইন কজ ইনভার্স 1/√3। এবার 1/√3 এর জন্য তুমি কি করবা বলো তো ভাইয়া, তুমি 1/√3 এর জন্য একটা চিত্র অঙ্কন করো, কজ মানে কি ভূমি, অতিভুজ, তাহলে লম্ব কি হবে 3 - 1 মানে √2, তাহলে এখান থেকে দেখো সাইন ইনভার্স মানে লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব হলো √2, অতিভুজ কত √3, তার মানে এটা করলে আসবে √2/√3, এটাই আনসার। আশা করি বুঝতে পারছো। একই টাইপের ম্যাথ, এটা তোমাদের জন্য SW, যেহেতু সেম টাইপের সেম ক্যাটাগরির ম্যাথ, একই টাইপ মানে ঘুরে ফিরে তোমার জন্য একই টাইপের জিনিসই বারবার আসতেছে। ওকে, এটা ভালো ম্যাথ। লেখো সাইন ইনভার্স m প্লাস সাইন ইনভার্স n ইকুয়াল টু কত π/2, বলতেছে এটা সমান এটা প্রুভ করতে। তো তুমি একটা কাজ করো, সাইন ইনভার্স m কে এক সাইডে রেখে ওই পাশে π/2 মাইনাস সাইন ইনভার্স n নিয়ে যাও। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে সাইন ইনভার্স m, এটাকে তুমি mটাকে এক সাইডে রেখে সাইন ইনভার্সটাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে লেখো সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স n, ঠিক আছে। এখন দেখো এটা কি, এটা হলো 90 ডিগ্রির চাইতে ছোট, এই চতুর্ভাগে কি সাইন পজিটিভ, অল পজিটিভ, তার মানে এটা হবে কি কজ হয়ে যাবে, আর এখানে সাইন ইনভার্স n হবে। এখন এইটার জন্য তুমি চাইলে একটা চিত্র অঙ্কন করতে পারো, যেহেতু একটা কজ একটা সাইন ইনভার্স, তার মানে চিত্র অঙ্কন করলে সাইন মানে কি লম্ব বাই, দেখো লম্ব মানে হলো n, অতিভুজ মানে হলো 1, তাহলে ভূমিগত হবে 1 - n²। তাহলে এখান থেকে দেখো m ইকুয়াল টু কি হবে কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমিগত 1 - n² অতিভুজ। তাহলে এটা কাটাকাটি করো, তাহলে m ইকুয়াল টু থাকতেছে কত √1 - n², উভয় পাশে বর্গ করে দাও, m² ইকুয়াল টু 1 - n², আর m² প্লাস n² ইকুয়াল টু বলতে পারি আমরা কত 1। এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা, তাই কিনা। জাস্ট আমরা কি করলাম, এক সাইড থেকে আরেক সাইডে নিলাম, নেওয়ার পরে আমরা কি করলাম π/2 এর গুণিতক যেহেতু বিজোড় তাহলে কজ হয়ে যাবে, ওইটা করে আমরা জাস্ট এইভাবে নর্মালভাবে করে ফেললাম। ওকে, দেখো এখান থেকে তোমাকে বলছে যে 10a - 10b সূত্র, বলো তো ভাইয়া 10 2x - 10x, এইটার আমাদের সমাধানটা তোমরা, এটা কিন্তু আমরা আগেও করছিলাম, বলো তো আমরা কিভাবে করতাম, যে 10x + 10 2x থাকলে কি করতাম বলো তো ভাইয়া, 10a + 10b সূত্র কি, 10b সূত্র কি 10a। তোমরা এই সূত্রগুলোর বাইরেও আরেকটা জিনিস তোমরা জানো, যে সেটা কি, এটাকে সমাধানটা আরেকটা নিয়মে আমরা চাইলে করতে পারি, সেটা কিভাবে দেখো।
ওকে, তো এটা আসলে ওই যে আমরা নর্মাল ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে সূত্রগুলো যেগুলো শিখছিলাম আর কি ওইভাবে ভাঙানো লাগবে, ঠিক আছে। তো দেখো এটাকে তুমি কিভাবে কি করতে পারো, ওইটা ভাবে যদি ভাঙাও তাহলে দেখো কি কি জানতে যাচ্ছি একটু খেয়াল করে দেখো। 2x মাইনাস 10x ইকুয়াল টু কি 0, তাহলে 10 2x কে কি লিখতে পারো sin 2x বাই cos 2x মাইনাস sin x বাই cos x ইকুয়াল টু কত হবে 0। ওকে ওকে, আসলে গলাটা অনেক ব্যথা করাতে আমি হয়তোবা একটা জিনিসকে ডাবল বার বা ট্রিপল বার বলি নাই। তো তোমাদের যেটা হবে কি, যদি ধরো কোনো জায়গায় কোনো একটা ম্যাথে বুঝতে অসুবিধা হচ্ছে আরেকবার একটু টেনে দেখিয়ে ফেলবা। আমার ধারণা যেভাবে বলছে ওইভাবে আশা করি বুঝতে কোনো কিছু অসুবিধা হওয়ার কথা হবে না, ঠিক আছে। তাহলে চলো শুরু করি। তাহলে যেটা হয়েছে কি সেটা হলো যে তোমার হলো যে এখানে কি লসাগু করো, cos x cos 2x করলে কি আসবে sin 2x cos x sin 2x cos x, দেখো sin 2x cos x মাইনাস sin x cos 2x ইকুয়াল টু কত 0। তো ওই পাশে এটাকে পাঠাই দাও, তাহলে sin 2x cos x মাইনাস cos 2x sin x ইকুয়াল টু হলো 0। sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b কিসের সূত্র, sin a মাইনাস b এর সূত্র 2x মাইনাস x ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে কত sin x ইকুয়াল টু 0। sin x ইকুয়াল টু 0 হলে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক ফাংশন বিপরীত ত্রিকোণমিতিতে যখন ক্লাস নিয়েছিলাম তখন দেখাইছিলাম যে x ইকুয়াল টু কী হবে বলো তো ভাইয়া n পাই, তাই কি না। আবার যখন cos x ইকুয়াল টু 0 ছিল তখন কি বলছিলাম x ইকুয়াল টু কী হবে বলো তো ভাইয়া 2n প্লাস 1 পাই বাই 2। আবার যখন তোমাকে 10x ইকুয়াল টু 0 বলছিলাম তখন কি বলছিলাম x ইকুয়াল টু কী হবে n পাই। তার মানে এখানে আছে কি sin x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কি হবে n পাই। এটাই হলো সমাধান। এখন যদি ধরো x এইখানে 0 গুলা বাদ অন্য কোনো মান থাকে সেক্ষেত্রে কি হবে লিখে রাখো sin x ইকুয়াল টু যদি কোনো একটা মান থাকলো, ধরলাম sin x ইকুয়াল টু লেখা আছে হাফ, তো এই হাফের পরিবর্তে তুমি একটা মুখ্য মান বসাবা, সেটা হলো sin x ইকুয়াল টু বসাবা sin 30 ডিগ্রি, কত বসাবা মুখ্য মান কত 30 ডিগ্রি। তো সেই 30 ডিগ্রিটাকে আমি সবার জন্য আলফা ধরে নিচ্ছি, এক একজনের ক্ষেত্রে এক একটা মানের জন্য এক একটা আলফার মান আসবে, সেটা মুখ্য মানে একটা মানই। তাহলে x ইকুয়াল টু কি হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, এটা হলো sin x ইকুয়াল টু sin আলফা হলে। cos x ইকুয়াল টু cos আলফা হলে x ইকুয়াল টু কি হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা। 10x ইকুয়াল টু 10 আলফা হলে x ইকুয়াল টু কি হবে n পাই প্লাস আলফা, সরি n পাই প্লাস আলফা। এই হলো আমাদের সমাধানের সূত্রগুলা, এগুলো মনে রাখতে হবে এই সাইডটা আর এই তিনটা আর এই তিনটা 6টা, ঠিক আছে। আশা করি যে খুব বেশি কঠিন মনে হবে না, পড়াশোনা খুব বেশি কঠিন না আমরা জানি, তাই না। ওকে ওকে, যদি এটা দেখি আমরা বুঝতে পারি তাহলে চলো আমরা স্থিতিবিদ্যায় দেখো চলে গেলাম পরবর্তী চ্যাপ্টার। স্থিতিবিদ্যায় কি বলতেছে দেখো 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, আগে কয়েকটা জিনিস আমি লিখে রাখি লব্ধির জন্য। আমরা সূত্র কি জানি, যদি ধরো পি একটা বল কাজ করে এবং কিউ আর একটা বল কাজ করে, তাদের মধ্যবর্তী যে বলটা থাকবে সেটা হলো আমাদের লব্ধি বল। সেক্ষেত্রে আমরা কি জানি আর ইকুয়াল টু জানি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই আলফাটা কই থেকে আসছে, এই যে পি আর কিউর মধ্যবর্তী কোণটা আলফা, ঠিক আছে। তাহলে এখানে বলতেছে যে দেখো 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত মানে আলফার মান দেওয়া আছে 120 ডিগ্রি, আর কিসের মান লব্ধির মান আর এর মান দেওয়া আছে 9 নিউটন, এবং বলতেছে বল দুটি বের করতে সমান বল, বলতেছে সমান বল, তার মানে পি ইকুয়াল টু পি মানে দুইটা বলে পি। তাহলে লেখো আর মানে কত 9 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের জায়গা হবে পি স্কোয়ার প্লাস 2 পি কিউর জায়গা হবে পি, আর কস কত ডিগ্রি হবে 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি মান কত মাইনাস হাফ, 2p স্কোয়ার প্লাস এখানে cos 120 মাইনাস হাফ, তার মানে 2p স্কোয়ার ইন্টু মাইনাস হাফ। এটা করলে কি আসতেছে দেখো 9 ইকুয়াল টু 2p স্কোয়ার
আর এখানে এটা এটা কাটাকাটি করলে কি আসতেছে দেখো, 2 কাটাকাটি করলে মাইনাস পি স্কোয়ার। তার মানে এখান থেকে কি আসতেছে দেখো, শুধুমাত্র পি স্কোয়ার, মানে পি স্কোয়ার তো তার মানে পি ইকুয়াল টু আসতেছে কত দেখো, পি ইকুয়াল টু আসতেছে কত 9। তার মানে কি দুটি বল বের করতে বলতেছে, প্রত্যেকটা বলের মান কত 9। আশা করি বুঝতে পারছো। এরপরে বলতেছে কি এই মানে দুটি বলে কি করলে লব্ধি কত, ওই যে লব্ধি সূত্র আমরা একটু আগে দেখাইছিলাম, আর ইকুয়াল টু কি করবা রুট ওভার পি স্কোয়ার, মানে 4 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 × 4 × 3 কস কত ডিগ্রি 120 ডিগ্রি। কস 120 ডিগ্রির মান ক্যালকুলেটর ক্লিক করলে দেখবা মাইনাস হাফ আসবে, 25 প্লাস এখানে এই মাইনাস হাফ আর এই 2 কাটাকাটি, তার মানে হয়ে যাবে -4 × 3, তার মানে রুট ওভার 13। তাহলে লব্ধির মান আসবে রুট ওভার 13, ক্যালকুলেটর ক্লিক করলে পেয়ে যাবা। বুঝেছে? দুটি বলের সর্বোচ্চ মান, ধরো দুইটা বলের সর্বোচ্চ মান কত হয়, পি প্লাস কিউ ইকুয়াল টু 9 নিউটন, আর দুটি বলের সর্বনিম্ন মান ইকুয়াল টু কত হয় 4 নিউটন। এখন এইটা কিভাবে পাই জানো, তোমার হলো যে ওই যে কজ আলফা 2p/q কজ আলফা, কজ কত ডিগ্রির জন্য আমরা সর্বোচ্চ মান পাই, 0 ডিগ্রির জন্য। তো 0 ডিগ্রি বসালে p প্লাস কিউ, মানে এরকম হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কজ 0 ডিগ্রি। কজ 0 ডিগ্রি মানে কত 1, তার মানে এটা হয়েছে পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র, তার মানে এটা হয়েছে পি প্লাস কিউ। আর সর্বনিম্ন মান কার জন্য পাওয়া যায়, কজ 120 ডিগ্রি 180 ডিগ্রির জন্য, তার মানে পি কিউ প্লাস 2p/q কজ 180 ডিগ্রি। কজ 180 ডিগ্রি মান কত -1, এখানে প্লাস মাইনাসে মাইনাস করে দিলে রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার, তার মানে পি মাইনাস কিউ। তো এটা তার মানে এইভাবে আমরা সর্বোচ্চ মান পাই পি প্লাস কিউ আর সর্বনিম্ন মান পাই পি মাইনাস কিউ। তাহলে এদের যোগফল করলে দেখো 2p ইকুয়াল টু কত হবে 30 নিউটন, তাহলে p ইকুয়াল টু কত হবে 30/4। আবার দেখো এদেরকে বিয়োগ করো, p প্লাস কিউ 9 আর p মাইনাস কিউ ইকুয়াল টু 4, এদেরকে বিয়োগ করলে দেখো এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তার মানে হবে কি 2q ইকুয়াল টু 5, তাহলে q ইকুয়াল টু কত হবে 5/2। তাহলে বল দুটার মান কত, একটা হলো 13/4 আর একটা হলো 5/2। বলতেছে যে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি বলের লব্ধি 12 নিউটন, বলগুলো কত, সেম লব্ধির মান দেওয়া আছে যেহেতু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত। অবশ্যই দুইটা বল আমাদের কি দেখো তো ভাইয়া, দুইটা বল আমাদের কিসে হইতে হবে, সমান হওয়া লাগবে, না হলে কিন্তু আমরা এই ধরনের ম্যাথগুলো করতে পারবো না, ঠিক আছে। প্লাস 2p স্কোয়ার কস 60 ডিগ্রি, তাহলে এটা করলে বাকিটা যা ক্যালকুলেশন আসে পি এর মানটা আশা করি বের করতে পারবা তোমরা। দেখো একই টাইপের ম্যাথ, এগুলাই ঘুরে ফিরে বারবার আসবে তোমাদের পরীক্ষার মধ্যে, জাস্ট এগুলা করলেই হবে। দেখো কি বলতেছে যে এখানের মধ্যে বলতেছে কি লব্ধির মান দেওয়া আছে এইটা 7 স্কোয়ার মানে হলো, আর পি স্কোয়ার মানে কি 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 × 8 × 5 প্লাস কজ আলফা। তাহলে এটা করলে দেখো, এটা করলে কি আসতেছে 8 2 16, 5 16 কত 80, 80 কজ আলফা ইকুয়াল টু আসতেছে 49 মাইনাস 64 মাইনাস 25। তার মানে এখানে থাকতেছে কত কজ আলফা ইকুয়াল টু থাকতেছে কত, এখানে থাকতেছে কত থাকতেছে দেখো তো, এখানে থাকতেছে -40 আর এখানে /80, তার মানে -1/2। কজ আলফা ইকুয়াল টু থাকতেছে কত -1/2, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে কজ ইনভার্স -1/2, সেটা মানে কত 120 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। ওকে, সমতলে বস্তু কণার গতি কি বলতেছে, দুটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বেগের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধি বেগগুলো নির্ণয় করা। একটু আগে শিখাইলাম যে যদি একটা বি ইউ প্লাস ভি এর মান যদি দেওয়া থাকে 40 আর ইউ মাইনাস ভি এর মান যদি দেওয়া থাকে 2, তাহলে দুইটাকে যোগ করে দিবে একবার, তাহলে আসতেছে 16, যোগ করলে ইউ ইকুয়াল টু পাচ্ছ 8, আরেকবার করবা বিয়োগ ইউ প্লাস ভি ইকুয়াল টু পাচ্ছ 14 আর ইউ মাইনাস ভি ইকুয়াল টু পাচ্ছ 2। এগুলো হলো ফিজিক্সের পড়াশোনা, ঠিক আছে। এগুলো আসলে 2v ইকুয়াল টু হচ্ছে কত 12, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে কত 6, তার মানে একটার মান কত, একটার মান 8 আর একটার মান হলো 6। এগুলো হলো কিসের ফিজিক্সের পড়াশোনা, এগুলো ম্যাথের সাথে সম্পর্ক নাই।
ওই যে স্রোত না থাকলে এক ব্যক্তি এত মিটার নদী 6 মিনিটে পার হয়, কিন্তু স্রোত থাকলে একই পথে 10 মিনিটে পার হতো, তাহলে সাঁতারুর বেগ কত? দেখো এই ম্যাথগুলা হলো, আবারও বলতেছি যে এই ম্যাথগুলো হলো ফিজিক্সের ম্যাথ। যারা নদী ও নৌকার ম্যাথগুলা করছো তোমরা এটা কি করবা বলো তো, নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এগুলা নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? সহজ আছে। দেখো এখানের মধ্যে কি বলতেছে যে 6 মিনিটে পার হলে স্রোত থাকলে একই পথে, স্রোত না থাকলে কি হয়েছে আর স্রোত থাকলে কি হয়েছে, জাস্ট এইটুকু করলে আমাদের হয়ে যাবে। একটি নৌকা 10 কিলোমিটার বেগে ঘন্টায় এত কিলোমিটার বেগে প্রবাহিত হলে 5 মিটার নদী পাড়ি দিতে চায়, নৌকাটি ন্যূনতম পথে পাড়ি দিতে কত সময় লাগবে? ওই যে মনে আছে ন্যূনতম পথে, বাহ সেই নদী নৌকার ম্যাথ চলে আসছে। ন্যূনতম পথ মানে কি, আমরা 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, তাই না? তাই কি না? নাকি একদম 90 ডিগ্রি এই কোণে যায় পৌঁছাতে হবে? অবশ্যই 90 ডিগ্রি কোণে কি পৌঁছানো লাগবে, আর যাত্রা আমাদের এইদিকে শুরু করলে হবে। তার মানে থিটারের মানটা আমরা কত পাই? 90 ডিগ্রি পাই। তো এখানে কি বলছে দেখো, নৌকাটি ন্যূনতম পথে পাড়ি দিতে কত সময় লাগবে? তখন আমরা কি জানি বলো তো ভাইয়া, এখানের মধ্যে কি কি দেওয়া আছে? ঘন্টায় 6 কিলোমিটার, নৌকাটি 10 কিলোমিটার বেগে চলে। আল্লাহ, দেখো তার মানে কি 10 কিলোমিটার পার আওয়ার একটা, আর একটা কি, একটা হলো নৌকার বেগ ধরলাম ভি, আর স্রোতের বেগ ধরলাম কি 6 কিলোমিটার পার আওয়ার। মানে চিন্তা করো, এখন এগুলা করাবো। দেখো তার মানে তোমাদের কি হচ্ছে, দেখো তো এখানে কি হচ্ছে, এখানে তোমাদের থাকতেছে কি, এই দিকে আমাদের কোন উপাংশটা কাজ করে আমরা কিন্তু জানি। সেটা কার জন্য বলো তো ভাইয়া? আমরা জানি যে নৌকার জন্য। নৌকার জন্য কোন উপাংশটা কাজ করে? ভি সাইন আলফা, ভি সাইন আলফা। তাহলে এখান থেকে দেখো 10 কত ডিগ্রি, টি ইকুয়াল টু কি হবে বলো তো, ডি বাই ভি সাইন আলফা, তাই কি না? তাই তো, হ্যাঁ তাই তো, তাই তো, তাই তো, তাই তো। যদি ভুল না করে থাকি তাহলে দেখো, তবে ডি এর মানটা বসাই দিবা, আর এইখানের মধ্যে জাস্ট তোমার কাজ কি হবে বলো তো ভাইয়া, আমাদের কিসের মান বলো তো, আমাদেরকে নৌকাটি যেহেতু ন্যূনতম পথেই পাড়ি দিতেছে, তার মানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে জাস্ট তোমার কি করতে হবে বলো তো ভাইয়া, এখানে ডি এর মান আর সাইন আলফার মান বসাই দিলে তোমার মোটামুটি এখান থেকে কি পেয়ে যাবা বলো তো ভাইয়া, এখান থেকে তুমি কি পেয়ে যাবা, তুমি কি পেয়ে যাবা বলো তো, কত সময় লাগবে? তো যেহেতু ন্যূনতম পথে, তাহলে সাইন আলফার মানটা কত ডিগ্রি বলো তো ভাইয়া? এগুলো কিন্তু তোমরা পারো, ডি বাই ভি, জাস্ট বি এর মানটা বসাই দিলে ম্যাথ শেষ, ক্যালকুলেশন শেষ, করাই দেওয়ার কিছু না। স্থির অবস্থা হতে এত ধরনের সমতরণে 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এগুলো কি করাই দেওয়া লাগে বলো তো? স্থির অবস্থা মানে হলো ইউ ইকুয়াল টু 0, স্থির অবস্থা হতে এত সমতরণে, ত্বরণ মানে এ এর মানটা বলা আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বলা আছে যে 30 সেকেন্ড, টি ইকুয়াল টু 30 সেকেন্ড। বলো কি কি দেওয়া আছে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। দেখো ইউটি মানে 0, হাফ এর মান আছে 4, টি এর মান আছে 3 স্কোয়ার, তো 2 ইন্টু 900 মানে 1800 মিটার। এই সেম ম্যাথ, একটা কোনো এত ধরনের চললে তৃতীয় সেকেন্ডে, এগুলো কিন্তু তোমরা নিজেরা করতে পারবা। একটা বস্তু 20 মিটার সেকেন্ডে, পঞ্চম সেকেন্ডে, এই যে এগুলো সব ফিজিক্সের পড়াশোনা এখানে দিয়ে রাখছে, বুঝতে পারছো? একটা বুলেট একটা, আচ্ছা এইখানের মধ্যে তোমরা কি করবা, এই আমরা যখন তোমাদেরকে এই যে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আমরা যখন পড়াইছি, তখন আশা করি যে এই জিনিসগুলো তোমরা ইজিলি কভার করানো হইবে, ঠিক আছে? আর তোমরা হয়তোবা ফিজিক্সে এগুলো পড়ছো, তাই এই ছোট ছোট জিনিসগুলো নিজেদেরকে করে দিতে বলবো, ঠিক আছে? তো এই হলো ওভারঅল হলো আজকের আমাদের কি বলতো ভাইয়া, আজকের আমাদের এই যে এই চ্যাপ্টারটার ফুল ওভারভিউ। তো আমরা মোটামুটি জটিল সংখ্যা থেকে প্রায় মনে হয় 12টার মতো বহুপদী সব মিলে আমাদের 50টা আমরা কি রাখছি, সিকিউ কয়ের প্রশ্ন রাখছি, তাই কিনা? হ্যাঁ 50টা আমরা সিকিউ কয়ের প্রশ্ন রাখছি, দেখছো? মানে 50টা প্রশ্ন আশা করি, এই যে 52 নম্বর মানে 50টা প্রশ্ন আমরা রাখছি। তো আমরা ইনশাল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নে প্রত্যেকটা টপিক শুধু তোমার হচ্ছে গতিবিদ্যায় গিয়ে এগুলো সব হলো আমাদের ফিজিক্সের সাথে ম্যাথের যদি আমরা যদি মানে একটা মারামারি না চাই তাহলে কি হয় বলো তো? তো আচ্ছা মেন কথায় আসি, তার মানে কি আমাদের মোটামুটি আমরা এখানের মধ্যে যেই জিনিসগুলো আমি দেখাইছি এগুলো সবগুলো নিজেরা করতে পারবা ইনশাল্লাহ। এখন যদি আমার এই ক্লাসটা করার পরে নিজে একটু প্র্যাকটিস করো, আর তুমি যদি কয়ের জন্য প্রস্তুতি নিয়ে টেনশন করো, কোনো টেনশন করার দরকার নেই, এগুলোই আসবে তোমার পরীক্ষাতে। আমি যা যা টপ 50 মানে এমনভাবে 50গুলো দেখাইছি যাতে সব জিনিসগুলো প্রস্তুতি তোমার কভার হয়ে যায়। তো ক নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। আমি জাস্ট একটু যদি প্রথম দিকে একটু সামারি করি তোমাদের এখানের মধ্যে, তোমরা একটু এই জায়গাটায় হয়তোবা তোমরা কি করবা, আর্গুমেন্টের জন্য আমার এই ক্লাসগুলো যারা করছো টপ 30 সিকিউ সিরিজের, তোমরা হয়তোবা আশা করি যে এগুলো খুব ভালো মতো বুঝতে পারছো। যদি কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয়, এমন হয় যে একবার বলাতে বুঝতে পারো নাই, তাহলে তোমাদের কি করতে হবে, আরেকবার একটু দেখে নেওয়া লাগবে, তাহলেই তোমরা আশা করি এই জিনিসগুলো বুঝতে পারবা, ঠিক আছে? এই হলো ওভারঅল কথাবার্তা। আশা করি যেইটুকু দেখাইছি
এর বাইরে আশা করি তো তেমন কিছু লাগতেছে না, আমি মোটামুটি সবগুলা জিনিসই কভার করে দিছি এই চ্যাপ্টার থেকে। আশা করি যে তোমরা খুব ভালো মতো এই চ্যাপ্টারটা করতে পারবে, এই চ্যাপ্টারটা ভালো মতো করতে পারবে, কোনো প্রবলেম ফেস করা লাগবে না। ঠিক আছে, কণিক থেকে প্রশ্ন বেশি রাখা হয়েছিল, তো কণিকের মোটামুটি সব কিছু তোমাদেরকে কমপ্লিট করা দেওয়া হয়েছে। তো এখানে আরও কিছু কথা বলি তোমাদেরকে, তোমরা যারা যারা এখনও ম্যাথ আমাদের যে তোমার হলো যে কয়ের প্রস্তুতির আরেকটা ক্লাস ছিল ওইটা করনি, তোমরা একটু কষ্ট করে কি করবা, আমাদের ইউটিউবে গিয়ে আমাদের প্লেলিস্টে সার্চ দিলে বা আমাদের মানে ম্যাথের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবা। আর আরেকটা বিষয় একটু তোমাদেরকে জানিয়ে রাখি, টপ 30 সিকিউ সিরিজের ম্যাথের কিন্তু অলরেডি ম্যাক্সিমাম ক্লাসে শেষ, যেগুলো তোমরা অ্যান্সার করবা। তো তোমরা যারা যারা ওইখানে মাত্র মোটামুটি 8-10 ঘন্টা প্রস্তুতির জন্য যদি সময় বের করতে পারো, তোমরা ওই 8-10 ঘন্টা ভালো মতো ক্লাসগুলো করলে আর কিচ্ছু বাকি থাকে না, বললাম তো আর কিচ্ছু বাকি থাকে না। ম্যাথ সেকেন্ড পেপারে ফুল প্রস্তুতি কমপ্লিট করা দেওয়ার জন্য আমি একটা ভিডিও তৈরি করছি, সেই ভিডিওটা একটু দেখে ফেলবা, তাহলেই হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এই পর্যন্তই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে ভুলবা না, আরও নতুন নতুন ওয়ান শট সব ক্লাস আনবো, শুধু তোমাদেরকে আমাদেরকে সাপোর্ট করা লাগবে। খুব দ্রুত 50কে বানিয়ে দাও, তারপর আমরা 100-এর কথা বলবো। আপাতত 50কে হোক তোমাদের ভালোবাসায়। তবে তোমরা যে এই যে অনুপ্রেরণাগুলো দাও, এগুলো আমাদেরকে খুব বেশি উজ্জীবিত করে। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। কমেন্টে জানাবা যে ক্লাসটা সব কিছু বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।